অচেনা শান্তিনিকেতন, অচেনা রাজবাড়ি আর অচেনা পথ, এই তিনেই গাঁথা আজকে আমাদের গল্প। সকাল সকাল পুরো পরিবার মিলে রওনা দিয়েছে আমরা এই অজানা যাত্রায়। এই গল্পে আছে একসঙ্গে হাঁটার আনন্দ, আপনজনদের সঙ্গে নির্ভেজাল হাসি মজা, ছোট ছোট খুশির মুহূর্ত আর জমিয়ে খাওয়া দাওয়া। তাই শুরু করা যাক আজকের ব্লগ অচেনা বোলপুর। আজ আমরা বেরিয়ে পড়েছি পুরো অচেনা বোলপুরকে দেখতে। তোমরা যে বোলপুর দেখে অভ্যস্ত, আমরা কিন্তু আজ সকালে একদম সেসব কিছু দেখাবো না। যেগুলো দেখাবো তোমরা, আমার ধারণা তোমরা অনেকেই এগুলো দেখোনি। আর আজকে আমরা একা নই, আমরা প্রচুর ফ্যামিলি মেম্বার মিলে বেরিয়েছি। আমরা এসেছি সুরেতেশ্বর মহাদেবের মন্দির। সুরেতেশ্বর মহাদেবের মন্দির, এই মন্দিরটি 1800 শতকে তৈরি হয়েছিল। সুরুলের জমিদার বংশ এই মন্দিরটি করেছিল। সেই সুরুলের নাম অনুসারেই এই মন্দিরটার কিছুটা নাম সুরেতেশ্বর মহাদেবের মন্দির। এটা একটা মহাদেবের মন্দির। এখানে প্রতি সোমবার বিশেষ করে পুজো হয়, আর শিবরাত্রি ও চড়কের সময় এখানে পুজো অর্চনা বেশি করে হয়। মন্দিরটার গর্ভগৃহ এখন রিনোভেশন চলছে, তাই জন্য মন্দিরের শিবলিঙ্গটা অন্য জায়গায় শিফট করা হয়েছে এবং সেখানেই পুজো অর্চনা করা হয়েছে। মন্দিরটা খুব সুন্দর, নিরিবিলি আর খুব পরিষ্কার। এই মন্দির চত্বরটা খুব সুন্দর করে চারিদিকে ছড়ানো আছে। তার এন্ট্রান্সে একটা শিবের মূর্তি দেখিয়েছি। এখানে একটা ঝিল আছে, ঝিলের পাশে একটা শিব মন্দির আছে। আর একটা আমরা নিচে, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, একটা তেঁতুল গাছ, অনেক পুরনো, দেখে বোঝা যাচ্ছে অনেক পুরনো একটা তেঁতুল গাছ। সেই তেঁতুল গাছটা তেঁতুলে ভরে রয়েছে, দেখেও কেমন লাগছে। এত বড় তেঁতুল গাছ, অনেক দিন পরে দেখলাম যে একটা তেঁতুল গাছ এত বড় হতে পারে, এত বিশাল। আমরা এখন দাঁড়িয়ে আছি সুরেতেশ্বর মহাদেবের মন্দিরের ভোগঘরে। এখানে বিশেষ বিশেষ দিনে ভোগ অনুষ্ঠান হয়, ভোগ করা হয়। ভোগ অনুষ্ঠানের দিন ভোগ করা হয় ভক্তদের জন্য। তার জন্য কত বড় বড় দেখো কাঠের উনুন দিয়ে, মাটির উনুনে কাঠ দিয়ে করা হয়। 3টে উনুন এখানে করা আছে। এটাতে দেখেই বোঝা যাচ্ছে যে এখানে ছাই দেখে এখানে রান্না হয়েছিল কদিন আগে। আর তার সাথে একটা বিশাল কড়াই, যে কড়াই আমরা বলা হয় না বিশাল কড়াই, যে আগে আমরা দেখতাম যে অনুষ্ঠান বাড়িতে, এখন তো এত বড় কড়াই কোথায় ইউজ হয় না। একটা বিশাল কড়াই পড়ে রয়েছে। এখানে ওর 2টো কাঠ আর উনুন রাখা হয়েছে রান্নার জন্য। এখানে ভক্তরা সমাগম হয়, এখানে ভক্তদের ভোগ দেওয়া হয়। এটা ভোগ গ্রহণের জায়গা। আমরা সুরেতেশ্বর মহাদেবের মন্দির ঘুরে আমরা এখন একটু হাটকে জায়গাতে যাইব, যেখানে আমাদের গ্রামীণ বাংলার কিছু দেখতে পাবো। আর আমরা তো শান্তিনিকেতন আগেই বলেছি, শান্তিনিকেতনের বাইরে আমরা কিছু জায়গা দেখতে এসেছি। সে নেক্সট একটা জঙ্গল ভরা জায়গাতে আমরা পৌঁছেছি, সেটা হলো 11th মাইল। তো আমরা চললাম 11 মাইলের দিকে। 11 মাইল নামটি এসেছে শান্তিনিকেতন থেকে এই স্থানের দূরত্ব অনুযায়ী। এটি বোলপুর আর ইলামবাজারের রোডে অবস্থিত। শান্তিনিকেতনের গা ঘেঁষে থাকা এই ছোট্ট জায়গার একটা আলাদা রূপ আছে, যেটা শহরের কোলাহলে হারিয়ে যায় সহজে। এখানে রাস্তার দুপাশে সারি সারি শাল, সেগুন আর রুদ্র পলাশের গাছ, যেন প্রকৃতি নিজে দাঁড়িয়ে অভ্যর্থনা জানাচ্ছে, এসো পথিকবর, একটু থেমে যাও, শ্বাস নাও। হালকা লাল মাটির পথ, তার উপরে পড়ে থাকা শুকনো পাতাগুলো আর রোদে ফিল্টার হয়ে এসে পড়ছে পাতার ফাঁক দিয়ে। সেই আলো ছায়ার খেলাটা যেন এক চলমান কবিতা। পাখির ডাক, বাতাসে গাছের পাতার মৃদু শব্দ, এখানে যেন শব্দও মেঘের মতো নরম হয়ে যায়। 11 মাইলের গাছগুলো শুধু সবুজ নয়, এরা নিঃশব্দে বলে যায় প্রকৃতির ভাষা, যেটা শহরে দাঁড়িয়ে কখনোই শোনা যায় না। তাই যারা প্রকৃতিকে ভালোবাসো, গাছের ছায়ায় কিছুক্ষণ দাঁড়াতে চাও, তাদের জন্য 11 মাইল শুধু একটা মাইল ফলক নয়, এক একটা টুকরো প্রকৃতির নির্জন আশ্রয়। যেখানে আধুনিক শহরগুলো শব্দে ঘুমে ভেঙে যায়, সেখানে 11 মাইলে সকালে জেগে ওঠে কুয়াশা ঢাকা প্রান্তর, পাখির ডাক আর নরম আলোয় ভেজা রাস্তা। হেঁটে বেড়ানো, সাইকেল চালানো বা চুপ করে প্রকৃতি দেখা, প্রতিটা মুহূর্তই হলো খুব শান্তি। আমরা এই 11 মাইলের বন পার করে এখন আমরা সুখবাজার ক্রস করছি। এখন আমরা যাব কালিকাপুর রাজবাড়ি দেখতে। আমাদের একটু সকালের থেকে আমরা ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছিলাম, তো আমাদের এখন চায়ের তেষ্টা পাচ্ছিল। আমরা প্ল্যান করেছি সুখবাজারের মোড়ে কোনো জায়গায় দাঁড়িয়ে একটা চা খাবো। আমরা এখন একটা হল্ট নিয়েছি সুখবাজার মোড়ে। অবশেষে আমরা
পেয়ে গেলাম সুখবাজারের মোড়ে সেই চায়ের দোকান। আমার ভাইরা ভাই এই দোকান থেকে অনেকবার চা খেয়েছে, তো এই চা দোকানের নাম উনি বারবার করে বলছিল, আমরা ওখানেই নেমে গেলাম। আমরা 11 মাইল ক্রস করে এসে দাঁড়িয়েছি ইলামবাজার মোড়ে। তো এখানে একটা ভালো টি স্টল আছে, তো সেই টি স্টলে আমরা এখন দাঁড়িয়েছি, রত্না টি স্টল। দাদা খুবই সুন্দর চা বানায়। আমাদের কারোর চিনিওয়ালা, কারো চিনি ছাড়া, দুধ চা, কারো লিকার চা, সব দাবি উনি রেখে আমাদের ওখানে চা পরিবেশন করলেন। আমরা খুব তৃপ্ত হয়ে তার চা খেয়ে আমরা আবার পরের গন্তব্যের জন্য বেরিয়ে পড়লাম কালিকাপুর রাজবাড়ির দিকে। সেকেন্ড কাপ অফ টি। মিথ্যে কথা, 6 লিটার চা খেয়ে নিয়েছে। না, সেকেন্ড কাপ 6 লিটার চা খেয়ে নিয়েছে, সাইজ দেখে বুঝতে পারছো না, মিথ্যে কথা বলছে। 6 লিটার চা খেয়ে নিয়েছে। বিগ মেশিনে তো অয়েল বেশি লাগবে না। 6 লিটার চা খেয়ে নিয়েছে। এবার আমরা যাব কালিকাপুর রাজবাড়ি। সবাই চা খাওয়ার পরে এবার আমরা কালিকাপুর রাজবাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেছি। এখানে আমরা অজয় নদীকে ক্রস করছি। আমরা অজয় নদের ব্রিজটা ক্রস করার পরে আমাদের গুগল ম্যাপ দেখালো বাঁ দিকে আমাদের একটা টার্ন আছে, সেই জঙ্গলের ভেতরে একটি রাস্তা শো করছিল। আমরা সেই জঙ্গলের ভেতরের রাস্তা দিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তাটা পুরোটাই পাকা নয়, অল্প পিচ ঢালা আছে রাস্তাতে, আর চারিদিকে আবার সেই 11 মাইলের মতো জঙ্গল। এখানে জঙ্গলটা একটু পাতলা, তবে নিস্তব্ধর মধ্যে রাস্তাটা আস্তে আস্তে এগিয়ে চলছে মনে হচ্ছে। তো আমরা এখন কালিকাপুর রাজবাড়ির দিকে যাওয়ার রাস্তায় নেমে গেছি। রাস্তাটা খুব দুর্গম আর খুব মানে সবুজ গাছপালা সুন্দর লাগছে, শুধু শাল গাছ চারিদিকে, শালের জঙ্গল। খুব ভালো ফিল করছি। সোনালী রোদের উপরে এত সুন্দর সবুজ গাছগুলো লাগছে, আর সব পরিষ্কার পাতা, নতুন পাতা গজিয়েছে সব। তো রাস্তাটা খুবই সুন্দর, বেশ চওড়া রাস্তা, গাড়ি নিয়ে আসার পক্ষে উপযুক্ত, এবং দুদিকে এত সুন্দর গাছের যে একটা রোদ্দুর আর ছায়ার যে একটা মেলবন্ধন, সেটা আমাদের মানে দারুণ এনজয়। ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম কালিকাপুর গ্রাম এবং কালিকাপুর রাজবাড়ির সামনে। কালিকাপুর রাজবাড়ির সামনে এসে দেখি এখানে গেটটা বন্ধ, আর সামনে দুটো শিব মন্দির আছে। আমরা এখন এসে পৌঁছেছি কালিকাপুর রাজবাড়িতে। কালিকাপুর রাজবাড়ি 1819 সালে সদ্গোপ প্রণমানন্দ রায় এখানে করেছিলেন। রাজবাড়ির গেটের সামনে দুটো শিব মন্দির আছে, একদম আইডেন্টিক্যাল শিব মন্দির, সেই পুরনো জমানার টেরাকোটার শিব মন্দির। তার গায়ের ভাস্কর্য এখনো অক্ষত রয়েছে। এই একটি শিব মন্দিরের নাম হচ্ছে পরমেশ্বর, আর আরেকটি শিব মন্দিরের নাম হচ্ছে হংসেশ্বর। আমরা ঢুকে নমস্কার করলাম ঠাকুরকে। আমরা একটা অচেনা বোলপুর দেখানোর চেষ্টা করছি। তো অচেনা বোলপুরের মধ্যে এই একটা জায়গা, আমি আসার সময় রাস্তাটাও দেখিয়েছিলাম, জঙ্গলের ভেতর দিয়ে আমরা আসছিলাম। আর এই রাজবাড়িটা একটা পুরনো, প্রায় 200 বছরের পুরনো একটা রাজবাড়ি, 200 বছরের বেশি, 1819 থেকে 2025 মানে 206 বছরের পুরনো। এখন আমরা এখানকার যে কেয়ারটেকার আছে তাকে বলেছি, সে দরজা খুলছে, দরজা খুলে আমরা মন্দিরে আমাদের রাজবাড়িতে প্রবেশ করব, আর যা যা অবশিষ্ট আছে সেটা আপনাদের সামনে দেখাবো। তো আমরা চলে এসেছি কালিকাপুর রাজবাড়িতে। তো আমরা এখন যেখানটায় রয়েছি সেটা একটা নাট মন্দির। পুরনো দিনের জমিদার বাড়ির যেরকম দুর্গা মন্দির হতো, ঠিক সেরকম টাইপের একটা মন্দির এটা। এবং এই জায়গাটা এতটাই মানে কি বলবো, মানে শান্ত, প্লাস এইখানে আসলে একটা জমিদার বাড়ির যে ফিলিংস, সেই ফিলিংসটা কিন্তু অনেক মানে খুব বেশি রকমভাবে ফিল করা যাচ্ছে। এবং এর আগেও আমরা একটা শিব মন্দিরের পাশে যে রয়েছে সেটায় বসেছিলাম, তো সেখানে বসেও যেমন ভালো লাগছিল, এই জায়গাটাও ঠিক ততটাই ভালো লাগছে। এবং এই আমরা এখন রয়েছি, যদিও এটা এই টাইমে এখন ফাঁকা,
কিন্তু আমরা মানে আমি তো ফিল করতে পারছি যে যখন এখানটা দুর্গাপুজো হবে বা হয়, প্রত্যেক বছরই দুর্গাপুজো হয়, কারণ মন্দিরটা দেখে বোঝা যাচ্ছে এখানটা বেশ সুন্দর করে রং করা রয়েছে, যার জন্য প্রত্যেক বছরই এটাতে দুর্গাপুজো হয়। এবং এইখানে দাঁড়িয়ে আমি এখন ফিল করতে পারছি যে দুর্গাপুজোর সময় এখানে যখন লোকের সমাগম হবে এই জায়গাটার বিউটিটা কত সুন্দর। এবং যখন এখানে ঢাকের আওয়াজ, পুজোর একটা মন্ত্রর আওয়াজ, চারিদিকে লোকজন হই হুল্লোড়, মানে তোমরা মানে আমি বলতে বলতেই আমার গায়ে কাটা দিচ্ছে যে জায়গাটা এত সুন্দর লাগবে, মানে কি বলবো আর কি, সত্যি মানে ভীষণ সুন্দর একটা অসাধারণ জায়গা। এই দালানের এখানে অনেক সিনেমা জগতের লোকেদের এখানে শুটিং হয়েছে। তার মধ্যে ফেমাস হচ্ছে মৃণাল সেনের খণ্ডহার, এখানে সন্দীপ রায়ও এসেও শুটিং করে গেছে, বাপাদিত্য, অনিক দত্ত, তারা এখানে এসে শুটিং করে। তো একটা খুব সুন্দর ডেস্টিনেশন। আর রিসেন্টলি যে দাদা এখানে আমরা যে বহুরূপী সিনেমাটা দেখেছিলাম, যেখানে বহুরূপী এসে মিটিং করেছিল সমস্ত চোরদের সাথে, সে এই জায়গাটাতেই হয়েছিল। উপরে তারা মিটিং করছিল, এখানে সমস্ত চোরেরা যে মিলেছিল এক নানা রকম, সেই এই যেখানে হয়েছিল। তো এই জায়গাটার একটা সুন্দর একটা বৈশিষ্ট্য আছে, আর এই পুরনো ঐতিহ্যটাকে ধরে রেখেছে এই জায়গাটা, তাই এর মাহাত্ম্যটা অন্যরকম আছে। এটা সেই রিসেন্টলি তোমরা সবাই মনে করতে পারবে, এই যে বহুরূপী সিনেমার যে জায়গাটা যেখানে ওরা টাকা পয়সা ভাগ বাটোয়ারা করছিল, এই জায়গাটাতে শ্যুট করা হয়েছিল। আর গেটের বাইরে আমি দেখাবো যে শিব মন্দিরটা, সেখানে আজ বসন্তের যে গায়ে হলুদ সেই গানটা বাইরেটাই শ্যুট হয়েছিল। আর আমাদের এই গেটটা যিনি খুলে দিয়েছিলেন সেই পূজারি হচ্ছিলেন সেই ভদ্রলোকই ছিলেন সেখানকার। এখানে সেই পুরনো সেই সবকটা বিম দিয়ে করা আছে, আর সেই খুব সুন্দর করে কাজ করা আছে। সেখানে পায়রা ডেকে যাচ্ছে বক বক বকুম করে, আর এই বিমগুলো খুব সুন্দর লাগছে, একদম এক সিরিজে সমস্ত, যে ঐতিহ্য এখন পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। রাজবাড়ির একটা অংশের ছাদের উপর এসে দাঁড়িয়ে আছি। বলেছিলাম, আগেও বলেছি যে জমিদারের 7 ছেলে ছিল, 7 ছেলের জন্য জমিদার আলাদা দালান 7টা দালান করে দিয়েছিল। সেই দালানটা এখন ভঙ্গপ্রায় হয়ে গেছে, ধ্বংসপ্রায় হয়ে গেছে। তো এই জায়গাটায় এখন জঙ্গলের মতো আছে, পুরোটা নিচ থেকে বোঝা যাবে না, তাই উপর থেকে জায়গাটা দেখিয়ে দিচ্ছি। কিছু কিছু পোর্শন সাজানো আছে যেখানে থাকে কিছু লোকজন, বাকি পোর্শনটা 7টা দালান দেখুন ভাঙা আছে। পেছন থেকে এসে একবার দেখা যাবে, একদম টপ ফ্লোরে সিঁড়িটা পুরোটাই ভাঙা, শ্যাওলা পড়ে রয়েছে। আর এখানে জায়গাটা এখানে স্টপ, আমরা শুধু চারিদিকে ওই যে জমিদার বাড়ি দেখা যাচ্ছে। রাজবাড়ির উপর থেকে খুবই সুন্দর লাগছিল। আমাদের যে এত রিচ হেরিটেজের কালচার ছিল সেটা দেখে বোঝা যাচ্ছে এই রাজবাড়ির থেকে। নিচে যাচ্ছি, ভাঙাচোরা সিঁড়িটা সাবধান, আর শ্যাওলা হয়ে আছে, মনে হচ্ছে অনেক দিন পা পড়েনি এই সিঁড়িতে। এবার আমরা জমিদারের সেই দালানটা দেখাবো, যেটা এখন ভগ্ন হয়ে আছে। আমরা এখন চললাম জমিদার বাড়ির সেই অংশটা যেখানে 7টা দালান আছে। রাজবাড়ির পেছনের দিকে সেই 7 মহলা বাড়িটা এখন প্রায় জরাজীর্ণ হয়ে পড়ে আছে, পোড়ো বাড়ি হয়ে আছে, চারিদিকে ভেঙে ভগ্নপ্রায় হয়ে আছে, কেউ আর এখানে থাকে না। আস্তে আস্তে সংসার ছোট হতে হতে এই বড় জমিদার পরিবার এখন তো আর নেই। সেই 7 ভাই কোনো এক সময় এখানে থাকতো, তাদের পরিবার থাকতো, তাদের সাথে সব কিছু জড়িয়ে ছিল এই জায়গাটা, আর তাদের এই জায়গাটা নিয়েই কালিকাপুর পুরো গ্রাম। আমাদের পরিবার খুবই মজা করেছিল, আমরা মনে হচ্ছিলাম যেন আমরাই শুধু ওখানে ছিলাম, আর আমরা মনে হচ্ছিল যেন এই রাজবাড়িটা আমাদের। রাজবাড়ির বাইরেই একটা অশ্বত্থ গাছ, সেই অশ্বত্থ গাছ এক ফাঁকে দাঁড়িয়ে আছে একটা পুকুর পাড়ে। সে পুকুরে অনেক জল, লাল মাটির জলের সাথে পুকুরটা মিশে গেছে, আর ঘাট করা আছে পুরনো, অনেক পুরনো ঘাট, দেখে বোঝা যায় সেই রাজবাড়ির সময়কার ঘাট। সেই ঘাটে স্নানও হচ্ছে।
তো আমরা এখন এখান থেকে বেরিয়ে গেলাম, টাটা। রাজবাড়ির কাছে, এত কাছে একটা বিশাল ঘন জঙ্গল, চারিদিকে দেখো কেমন অন্ধকার হয়ে আছে, চারিদিকে জঙ্গলের রাস্তা দেখা যাচ্ছে না। আমরা রাস্তা থেকে নেমে একটু জঙ্গলের ভেতরে এক্সপ্লোর করতে বেরিয়ে চলেছি। অনেক বড় বড় লাল ইটের মাটির ঢিপি, যেটা উই ঢিপির হিসেবে করে রেখেছে। আর সত্যি খুব ভালো লাগছে জায়গাটাতে এসে, কেমন একটা ঝিঁঝি পোকার মতো আওয়াজ বেরোচ্ছে চারিদিক থেকে, আর নিরিবিলি খুব, কোনো কিছু নেই আশেপাশে, চারিদিকে নেই, রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। একটা বিউটিফুল প্লেস নিয়ার বোলপুর, অচেনা বোলপুরের এক সুন্দর জঙ্গল। কালিকাপুর রাজবাড়ি দেখার পরে আমরা বেরিয়ে পড়লাম আবার সেই ফেরত রাস্তা দিয়ে। সকাল থেকে খাওয়া হয়নি, তাই পেটে ছুঁচোর ডন বাজছে, অ্যারাউন্ড 10টা মতো বেজে গেছে। বরিশালে রান্নাঘরে টেলিফোনিক্যালি অর্ডার দিয়ে রেখেছিলাম যে আমরা যাব ব্রেকফাস্ট করতে। ওনারা বলেছিলেন আসার আগে 15 মিনিট আগে বললে ওনারা আমাদের খাবার গরম করে শুরু করে দেন। আমরা এবারে রাজবাড়ি থেকে চলে এসেছি। এত সুন্দর একটা ফিলিংসের পর এবার জোর খিদে পেয়ে গেছে। তো আসার পথেই তোমরা পেয়ে যাবে এখানে বরিশালের রান্নাঘর বলে একটা জায়গা আছে, সেখানে আমরা এখন ব্রেকফাস্ট করব। তো এরা বলেছে গরম লুচি আর সাদা তরকারি দেবে। দেখা যাক, আমরা খাই, তারপর তোমাদের বলবো কেমন খেতে। আজকে আমরা একটা বিশেষ দিনে সবাই একসঙ্গে খুব আনন্দ উপভোগ করছি, একসঙ্গে ঘুরে বেড়াচ্ছি। সেই বিশেষ দিনটা হচ্ছে আমাদের সুব্রত মুখার্জি, মানে সুব্রত দা, তার জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে আমরা এসেছি আজকে ব্রেকফাস্ট করতে বরিশালের রান্নাঘরে। তো ওদের এক রকমের স্পেশাল খাবার, সাদা আটার লুচি, আর সাথে হচ্ছে এই সাদা আলুর তরকারি, সাথে ছানা দেওয়া থাকে, আলু ফুলকপির ছানা দিয়ে তরকারি এটা। তো আমাদের খাবার খাওয়া হয়ে গেল। তো এবার আমরা এখন রায়পুর জমিদার বাড়ির দিকে যাচ্ছি। তো খাবার খুব ভালোই ছিল। এবার আমরা রায়পুর রাজবাড়িতে গিয়ে দেখবো যে আগের যেমন রাজবাড়িটা দেখলাম ওরকম ওর থেকেও ভালো আর কি কি জিনিস দেখতে পারবো, আর ওটাকে এক্সপ্লোর করার চেষ্টা করবো। আমরা এসে পৌঁছে গেলাম রায়পুর গ্রামের মধ্যে, রায়পুর রাজবাড়ি। অচেনা বোলপুরের খোঁজে আমরা এখন রায়পুরের রাজবাড়িতে এসে পৌঁছেছি। এটা প্রায় ভগ্ন, এখানে কেউ থাকে না এখন, কিন্তু এর সাথে একটা হিস্ট্রি জড়িয়ে আছে। 1863 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর এই পরিবারের কাছ থেকে 1 টাকায় শান্তিনিকেতনের জমি কেনেন, যেখানে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করার জন্য। এই পরিবারেই জন্মগ্রহণ করেছিল সত্যেন্দ্র প্রসন্ন সিংহ। উনি ব্রিটিশ পার্লামেন্টে হাউস অফ লর্ডসের প্রথম সদস্য হন, প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হন। এই পরিবারের অনেক রিচ হেরিটেজ আছে, কিন্তু এই বাড়িটি এখন পুরোটাই ভগ্ন। আর আরেকটা পোর্শন আছে যেখানে আমাদের একটুখানি এন্ট্রান্সটা একটু ঢালু হয়ে নিচু হয়ে ঢুকতে হয়, সেখানে পুরোটা দেখানো যাবে। দেখা যাক, আসো দেখি কেমনভাবে যাওয়া যায় সেখানে। এই একটা রাস্তা দিয়ে এখানে এন্ট্রি, এই এন্ট্রি হয়ে যেতে হবে। বাহ, উপরটা দেখা যায় কত উঁচু হাইটের, এখনো পুরনো জিনিসটা তৈরি আছে, প্রায় 200-250 বছর পুরনো। এই দিকটা পুরোটা দেখানো যায়, এদিকটা আছে একটা পুরো লম্বা করিডোর দালানের মতো, দেখা যায় কত বর্ধিষ্ণু রাজা ছিল আমাদের সেই জমানাতে। রাজবাড়ির অন্দরমহলে আমরা এখন এখানে আছি। এই ভেতরে চারিদিকে বিল্ডিংয়ের বোঝা যাচ্ছে, চারিদিকে বিল্ডিং ঘর বাড়ি ছিল। মাঝখানে এটা কোর্টইয়ার্ডটা একটা বট গাছ পুরোটাই ঢেকে রেখেছে পুরো গাছটাকে। আর বিল্ডিংয়ের যা টেরাকোটা বা ইটের মাঠে বা যেরকম বাড়ি থাকতো আমাদের, সেই বাড়িটাই আছে এখানে। পাখির ডাক, আর একটা কেমন গা থমথমে পরিবেশ, একজন লোকও নেই, জায়গাটা এখন অ্যাবান্ডন হয়ে গেছে। কিন্তু এই
বিশেষ প্রশস্ত জায়গাটা একটা রাজ পরিবারের স্মৃতি বহন করে চলছে। ভাবতেও অদ্ভুত লাগে যে এই পরিবারের কাছ থেকেই জমি নিয়ে আমাদের শান্তিনিকেতন তৈরি হয়েছিল 1 টাকার বিনিময়ে। রায়পুরের রাজবাড়ির রিচ হেরিটেজ দেখে আমরা এবার বেরিয়ে পড়লাম সুরুলের রাজবাড়ি দেখতে। সুরুলের জমিদার বাড়িতে এসেছি। এটা প্রায় 290 বছর আগেকার। এখনও বাড়িটি ঠিক আছে। এই বাড়িটি স্থাপনা করেন শ্রীনিবাস সরকার। উনি এই ইলামবাজার ঘাট থেকে জাহাজের পালের ব্যবসা করতেন, তো এতে অনেক অর্থ উপার্জন করে এই জায়গাটা উনি করেছেন। এটা প্রায় 300 বছর কাছাকাছি। এদের এখানে একটা দুর্গা পুজো হয়, সবচেয়ে পুরনো পুজো প্রায় বোলপুরে, 250 বছরের পুরনো। এই রাজবাড়িতে এসে দেখি একটু লোকের সমাগম বেশি, আর এই রাজবাড়িটা অন্য 2 রাজবাড়ির থেকে একটু ভিন্ন। তার কারণ হলো রাজবাড়িটা সম্পূর্ণ মেনটেন। দুর্গাপুজোর সময় এর চারিদিকে লোকে ভিড়ে সমাগম হয়ে যায়, যেহেতু এটি একটি বোলপুরের একটু নিকটবর্তী, তাই এখানে লোকের সমাগম একটু বেশি। তো আজকে তোমাদের কেমন লাগলো? তোমরা পুরো ভিডিওটা যদি দেখেছো নিশ্চয়ই তোমাদের আশা করি ভালো লাগবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর যদি মনে হয় কিছু তো আমাদের আরো একটু চেঞ্জেস করা দরকার বা কিছু অ্যাড করা দরকার, সেটাও তোমরা আমাদের বলো। আমরা চেষ্টা করব। জাস্ট আমরা শুরু করেছি, তো তোমরা আমাদের পাশে থাকো আর আমাদেরকে একটু লাইক করো, সাবস্ক্রাইব করো। আর আমরা আরো নতুন নতুন অনেক জায়গা যাব, সেগুলো আমরাও যেমন ঘুরবো তোমরাও আমাদের সাথে সাথে ঘুরবে। বাই।